শুরু করছি মন বাড়িয়ে ছুঁই। লেখনীতে ফাবিয়া মোমো। মাহাতিমের ধৌত চালাকতা কেউ বুঝতে পারল না সেদিন। সুরাইয়াকে কঠিন শিক্ষা দিয়ে চুপচাপ কেটে পড়েছে সেখান থেকে। শেফালিও এই ঘটনার প্রেক্ষিতে তুলকালাম ঝগড়া সৃষ্টি করেছে কিন্তু হান্নান শেখের ভয়ে ঝগড়া আর বাড়াতে পারেনি। সুজলা কঠিন গলায় শেফালিকে কড়া ভাষায় কথা শুনিয়ে দমিয়ে দিয়েছিল সেদিন। রাতের খাবার শেষ করে হান্নান শেখ মার্জার কাছ থেকে পুরো ঘটনা জানতে পারে। সুরাইয়ার ফেসপ্যাকে বিচুটি পাতার অস্তিত্ব পাওয়া গেছে, আর সেটা ব্যবহারের ফলে সুরাইয়ার মুখে মারাত্মক চুলকনি শুরু হয়েছে। মেহনুর নীরব মুখে সবার অবস্থা অবলোকন করছে। শেষমেশ নিজের খাবারটা মায়ের হাতে খেয়ে বিছানায় যেয়ে শুলো। জানালাটা খুলে পুরো পর্দা সরিয়ে অন্ধকার রুমটা আলোয় পরিপূর্ণ করলো। শান্ত নির্বিড় বড় বড় চোখ দুটো দৃষ্টি আকাশের দিকে ফেললো। মনের মধ্যে জট বাঁধানো প্রশ্নগুলো নানাভাবে নড়াচড়া করতে লাগলো। মাহাতিমের আচরণ নিয়ে প্রচণ্ড দ্বিধায় ভুগছে মেহনুর। লোকটা কখনো সভ্যতার সাথে কথা বলে, কখনো অসভ্যতার মতো নিজেকে জঘন্য প্রমাণ করে। আসলে লোকটা কি চায়, কি নিয়ে এমন দুমুখ আচরণ করে, সেটা কোনোভাবে মাথা ঢুকে না ওর। বাড়িতে অতিথি আসার পর থেকে দাদামশের সাথে আড্ডা দিতে পারে না মেহনুর। এদিকে পড়াশোনার দিকেও ধ্যান দেওয়া জরুরি, কিন্তু বরাবরই ওই অসভ্য লোকটার কথা মনে পড়ে। কারণ এই বইয়ের পাতা উল্টাতে ইচ্ছে করে না। যখন তখন যেখানে সেখানে ম্যাজিক ম্যানের মতো উপস্থিত হয় লোকটা। আবার অদ্ভুত একটা কাণ্ড ঘটিয়ে বেপরোয়া ভঙ্গিতে চলে যায় তৎক্ষণাৎ। বয়সের দিক থেকে লোকটা খুব বেশি বড়, কিন্তু চরিত্রের দিক থেকে সবচেয়ে ছোট। কে জানে আগামী দিনগুলোতে কি কি অপেক্ষা করছে ওর জন্য। পরদিন সুরাইয়ার অবস্থা বেগতিক হয়ে উঠল। গালের চামড়া লাল হয়ে অনেক জায়গা ছিলে গেছে। কোনোভাবে চুলকানি আজ পুরোপুরি কমলো না ওর। তরুণকাল সন্ধ্যার দিকে যখন আসলো, সুরাইয়ার এমন অবস্থা দেখলো, তখন সে বাকরুদ্ধ হয়ে যায়। কিভাবে এই অবস্থা হলো কেউ যে ব্যাপারে বলতে পারে না। কিভাবে বিচুতি পাতা ফেসপ্যাকে মিশে গেল কেউ সেটা জানে না। নীতিশ ও ভিক্সিয়াম তৌফো সকলের অগোচরে মুখ্য ব্যক্তিকে চিরে ফেললো ততক্ষণে। কে এই কাজ করেছে, কেন এই বিচুতি পাতা মিশিয়েছে, সবাই কাটায় কাটায় বুঝে গেল। সাবির শ্রমিককে এই ঘটনার ব্যাপারে জানানো হলে অবাক নির্বাক হয়ে তাকায়। হান্নান শেখ বাড়িতে না থাকায় তার আদেশে তৎক্ষণাৎ সুরাইয়াকে ডাক্তারখানায় নিয়ে যায় তরুণ ও শেফালি। সবাই নিজেদের কাছে ব্যস্ত হলেও নীতি তখন মাহাতিমের রুমে যায়। মাহাতিম বিছানায় শুয়ে কাগজ পড়ছিল। নীতিকে দেখে চট করে একটা পাতা উল্টোয় পড়তে লাগলো। নীতি এসে বিছানায় বসলে মাহাতিমের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। তীক্ষ্ণ দৃষ্টি করে শান্ত গলায় বলে উঠল, ভাইয়া, তুমি কি সুরাইয়ার ফেসপ্যাকে বিচুতি পাতা মিশিয়েছ? ওর এই অবস্থা তুমি কেন করলে? মেয়েটা এভাবে কষ্ট দেওয়া কি ঠিক হলো? ডার্ক নেভি ব্লু জিন্স, হাত পর্যন্ত কালো টপস, গলায় কালো রঙের ওড়না একসঙ্গে পেঁচিয়ে বুকের দুপাশে ঝুলিয়ে রেখেছে নীতি। চুলটা সম্পূর্ণ পেছনে, ডান পাশে একটা ফ্রেঞ্চ বেনি করে রেখেছে। বোনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান বোন হচ্ছে নীতি, হলেও আদরের দিক থেকে সবচেয়ে কাছেরও ও। মাহাতিম ওর প্রশ্ন শুনে এমন একটা ভান ধরলো যেন কানের মধ্যে কিছুই ঢোকেনি। নীতি তার ভাইয়ের এমন আচরণ দেখে প্রচণ্ড বিরক্ত হলে ছো মেরে খবরের কাগজটা নিয়ে ফেলল। সেটা 3 ভাঁজ করতে করতে মাহাতিমের চোখ রাঙিয়ে দেখিয়ে বলল, এসব কি হচ্ছে? হাত থেকে নিলি কেন? আমি যেটা পড়ছি সেটা তুই দেখতে পাচ্ছিস না? নীতি বিছানা থেকে উঠে ভাঁজ করা কাগজটা নিয়ে টেবিলের উপর ছুঁড়ে রাখলো। পুনরায় ওর পাশে বসে কিছুটা শক্ত কণ্ঠে বলল, তুমি একজনের দোষে আরেকজনকে কষ্ট দিচ্ছ। তুমি কাল কি করেছো সেটা আমি বুঝেনি ভাবছ? তুমি সুরাইয়ার ফেসপ্যাকে বিচুটি পাতা মিশিয়েছ কেন? মাহাতিম ওর কথার ভঙ্গি দেখে চোখ ছোট করলো। অ্যাটিটিউড স্টাইলে কঠোর ভঙ্গিতে নিজের দুহাতে তালুতে চোখ বন্ধ করলো। ঠোঁট ভেদ করে ছোট নিঃশ্বাস ছেড়ে বলল, বাইরে বিচুতির স্টক বেশি ছিল, তাই চিন্তা করলাম এগুলো একটু মানবতার কাছে ব্যবহার করি। নীতি এবার উল্টা উত্তরে মোটেও আশা করেনি। শেষে নিজের উত্তরে কপাট টেজালো গলায় বলল, তুমি আমাকে একটা সত্য কথা বলবে ভাইয়া? তুমি জাস্ট এই উত্তরটাই দিবে ঠিক মতো। তুমি কি মেহনুরকে পছন্দ করো? আমি তোমার মুখে মিথ্যা শুনতে চাই না, আবার জিজ্ঞেস করছি, তুমি কি মেহনুরকে পছন্দ করো? নীতির এমন ঠাস ঠাস প্রশ্ন শুনে তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো মাহাতিম। মাথার নিচে দুহাত সরিয়ে শোয়া থেকে উঠে বসলো ধীরে ধীরে। কপালে কয়েক ভাঁজ ফেলে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলো। এদিকে নীতি যতই সাহস দেখাক না কেন, মাহাতিমের এমন
চুপটি দেখে ভয়ে অবস্থা টাইট হচ্ছিল। যদিও মাহাতিম ধুমধাম করে চর মারল, তখন নীতি আস্তে করে ঢোক গিলে মাহাতিমের হঠাৎ গাল চড়িয়ে চেঁচিয়ে উঠল, তুই কি দিন দিন গাধা হয়ে যাচ্ছিস নীতি? তুই আমাকে কেমন প্রশ্ন করলি এটা? আমি কিনা ওই রাম বলদকে পছন্দ করব? ওর মধ্যে কি আছে যে আমি পছন্দ করব? নীতি ভুরুটা ওপরে তুলে সন্দেহ দৃষ্টিতে তাকালো। মাহাতিম ওর ভঙ্গি দেখে কিছুটা অভিভূত হলো, কিন্তু সেটা একটু বুঝতে দিল না। চড়ানোর সুরেই বলল, ওকে এক ফ্রক পরিয়ে দিস, তাহলে বুঝতে পারবি এমন কথা কি জন্য বলছি। নীতি মুখ শক্ত করে ব্যঙ্গভঙ্গিতে বলল, আহা, নিজে যে কত বড় ফন্দিবাজ সেটা তো আর আমি বুঝি না ভাইজান। আমার সামনে এমন নাটক না করলেও পারো। ওকে যদি পরিয়ে তোমার সামনে আনি তাহলে তো তুমি ঠিক থাকতে পারবে না শোনা ভাই। মাহাতিমর মুখে কুচকো বিরক্তি ভঙ্গিতে কথা শুনে ফিক করে হেসে শব্দ করে হাসল। সশব্দে হাসতে থাকলো নীতি। আবারও বিরক্ত হয়ে বলল, একদম হাসবা না ভাই, একদম হাসবা না, তুমি খুবই খারাপ। ওকে ওকে দেখলে যে তোমার দিল কুরকুর করে সেটা আমার কালকের ঘটনা দেখে বোঝা শেষ। ওর মেজো মাকে কচুলতি কাটিয়েছে বলে তুমি এদিকে মেজো আন্টির মেয়ের ওপর শোধ তুলছো। এটা তুমি ভালো করনি ভাই। শেফালি আন্টির দোষের জন্য তুমি সুরাইয়াকে ভিকটিম বানিয়েছো, এটা তুমি একদমই ঠিক করনি। হঠাৎ হাসি থমকে গেল মাহাতিমের। চেহারার ওপর থেকে হাসির আভাটা মুছে গেল। শান্ত ভীত ভঙ্গিতে মাহাতিম উঠে, তুই আমাকে শেখাবি আমি কি করব না করব? শেফালি আন্টির মতো ব্যক্তি আমাদের বাড়ির চাকরানি হওয়ার যোগ্যতাও রাখে না। কেমন বজ্জাত ধরনের মহিলা তুই দেখেছিস? আমি তো ভাবতেও পারি না এই মহিলা এত বছর ধরে এই প্রতিটা মেয়েকে জ্বালিয়ে আসছে। আচ্ছা, মহিলা যে এই ঘটনা ডেলি করতো সেগুলো কি তোর চোখে পড়েনি? নীতি হতাশ হয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, কারণ এই মহিলা প্রচুর চালাক। কিভাবে ওদের ভয়ের মধ্যে রেখেছে সেটা দেখেই বুঝতে পারছি। আর বিশেষ করে মেহনুরকে এই মহিলা সহ্য করতে পারে না। শি ইজ ফার্স্টেড। শেষাক্ত কথা শুনে মাহাতিম আবার প্রশ্নসূচকভাবে তাকালো। দু চোখের ভেতর কৌতূহল ফুটিয়ে জিজ্ঞাসাসূচক বলল, কেন ফার্স্টেড? এই মহিলার সমস্যা কি? ওর সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের? নীতি আবার চোখ ফিরিয়ে মাহাতিমের দিকে তাকালো। প্রশ্নবিদ্ধ ভঙ্গিতে কিছু চিন্তা করতেই ফট করে বলল, শাহানাজ বলতে পারবে ভাইয়া, আমি এ ব্যাপারে জানি না, কিন্তু যতদূর জানি হিংসার জন্য সম্ভবত এমন আচরণ। আর মেহনুর তো চাপা স্বভাবের মেয়ে, ওর সাথে শিট করে মহিলা একটু বেশি মজা লাগে। খুব ভার করে কিছু চিন্তা করতে লাগলো মাহাতিম। নীতি আর কথা উঠালো না এই বিষয়ে, চুপচাপ রুম থেকে চলে গেছে। মাহাতিম আবার বিছানায় শুয়ে পড়ে। আকাশে তপ্ত সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। আকাশের রংটা গোলাপি আভায় ছেয়ে গেছে। প্রকৃতির ভরাটে ভাব কমে গিয়ে শান্ত নির্জনে পরিণত হয়েছে চারপাশটা। সৌভিক বাইরে এসে ডান দিকের পুকুর ঘাটটায় বসিয়েছে। পুকুরটা হান্নান শেখ নিজের টাকায় পরিবারের জন্য বানিয়েছে। পুকুরের চারপাশে সবুজ ঘাসে চারপাশে সারি সারি নারকেল গাছ ও দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে আছে, সঙ্গে সুবিচার সুপারির গাছও রয়েছে। পুকুরের কিনারাটায় গোল হয়ে ঘাসের ওপর বসে আছে সৌভিক ও শাহনাজরা। মাহাতিম একটা জরুরি কাজের ঘন্টার আগে শহরে গিয়েছে, তাই বাড়ির আনাচে কানাচে শান্তি মতো মেহনুর ঘুরতে পারছে। সৌভিক, নীতি, সাবির, প্রীতি, সামির, সুরাইয়া, মাহাদি, শাহানাজ, ফারিন পরপর একসাথে বসেছে। মাঝখানে তেঁতুল, বড়ই, চালতা আর বিভিন্ন আচার সাজানো রয়েছে। সবাই যখন বিকালের আড্ডায় বাইরে বসে মত, মেহনুর তখন গোয়ালঘরে চৌকির বিছানার সাপমোচক নিয়ে মগ্ন। তরুণ দুপুরে ঘুম শেষ করে কলপারে সে হাত মুখ ধুইতে আড্ডায় সাবার দিকে তাকালো। সাবার গায়ে নীল রঙের শাড়ি, সাদা রঙের পাড়, ব্লাউজটাও সাদা, চুলগুলো একসাথে বেনি করা, চোখ দুটো কাজল দেওয়া, হাতে সাদা রেশমি চুড়ি, কানে ছোট্ট পাথরের টপ এবং পা দুলো খালি। ব্লাউজের পেছনের গলাটা একটু বড় বেজায়, পিঠটা খুব খালি লাগছে। সেটাই চাপলক চোখে পানি তুলতে সময় একদৃষ্টে তাকিয়ে পড়ল তরুণ। এমন উন্মুক্ত পিঠ দেখে তাল সামলাতে পারছে না ও, যেমন ঝিমঝিম অবস্থায় কাজ করছে ওর শরীরে। তরুণের উদ্ভট দৃষ্টি হঠাৎ তৌফিকের নজরে পড়ল। তৌফা প্রথমে মনে ভ্রম ভাবলেও শেষ ঠিক হয়ে আবিষ্কার করলো তরুণ সাবার দিকে তাকিয়ে আছে।
তৌফুর সাথে সাথে সিয়ামকে একটা গুতা মারলো। সিয়াম গুতা খেয়ে তৌফুর দিকে তাকালো। ওর স্থির দৃষ্টি লক্ষ্য করে জায়গা মতোই তাকালো। তৌফু ও সিয়ামের সঙ্গে তরুণের অবস্থা দেখে হুট করে সদ্বিত ফিরে পেল। তরুণ তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে চুপচাপ পানি ঢেলে ভেতরে চলে গেল। ওই সৌভিক আড্ডার মজলিসে হঠাৎ শাহনাজকে উদ্দেশ্য করে বলল, শাহনাজ, তোমরা মেহনুরকে একা রেখে এসেছো কেন? ওর কি আসলে কি সমস্যা হতো? আমরা তো বড় ভাই, তাছাড়া কিছু না। তাছাড়া আমরা এক হিসেবে রিলেটিভও। যাও, ওকে সঙ্গে করে নিয়ে এসো, আমাদের সাথে বসুক, মিশুক, কথা বলুক, ধীরে ধীরে জড়তা কেটে যাবে। দেখো। শাহনাজ এমন কথা শুনে কিছু বলতে নিবে, তখনই ওর হাতটা সাবা ধরে মিনতি সুরে বলল, বুবু, ওকে নিয়ে আসি, চলো। ও শুধু শুধু ভাইয়াদের সামনে আসতে চাইছে না। ভাইয়া তো খারাপ মানুষ না, চলো তো ওকে নিয়ে আসি। শাহনাজ কিছুক্ষণ চিন্তা করে শেষমেশ সাবার সঙ্গে উঠে দাঁড়ালো। সৌভিক ওদের পিছু পিছু এসে গোয়াল ঘরে ঢুকে মেহনুরকে সুন্দর মতো বুঝিয়ে আড্ডায় জয়েন্ট করালো। এই প্রথম আড্ডার মজলিসে বসে মহিনুর একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু পরক্ষণে সকলের সাথে ধীরে সুস্থে মিশতে মিশতে হালকা হালকা আলাপ হতে লাগলো। আড্ডা এক পর্যায়ে ঘুরে সুরাইয়াকে হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা, মাহাতিম ভাইয়া কি করে? তৌফু যেই কাঠিন্য মুখে উত্তর দিবে, তখনই সিয়াম ফট করে উত্তর দিয়ে বলে, ঘুমায়, খায়, এখন একটা বউ পেলে কোলবালিশ বানিয়ে শুইতো। সিয়ামের হাস্যকর উত্তর শুনে একযোগে হেসে উঠল সবাই। শুধু হাসলো না সুরাইয়া, মুখটা পেঁচার মতো কুচকো করে আবার প্রশ্ন করলো, বলো না সে কি করে? একটু বলতে কি সমস্যা? সবার হাসির রোল তখনও বিরাজ। সুরাইয়া বীরোত্তম ভঙ্গিতে মুখ কালো করে থাকলেও হঠাৎ পেছন থেকে শক্ত গলায় আওয়াজ এলো, আমি কি করি সেটা জেনে লাভ কি? আমাকে নিয়ে এত টেনশন কেন? কাটকাট গলায় স্বর শুনেই কর্পূরের মতো হাসি উড়ে যায় সবার। সুরাইয়া ভয় ভয় চাহনিতে মাথা নিচু করে ঘুরিয়ে দেখে মাহাতিম দু পকেটে হাত ঢুকিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই যখন মাহাতিমের দিকে তাকিয়েছে, মেহনুর তখন ঘাস ছিঁড়ে সেগুলো টুকরো টুকরো করছে। মেহনুর যে ইচ্ছে করে ইগনোর করার মতলবে আছে সেটা বুঝে গেছে মাহাতিম, তাই আর এদিকে সেদিকে না খেয়াল করে সেখান থেকে বলে উঠল, আমি বর্তমানে কাঁথার মাঝখানে আকস্মিকভাবে দাড়ি বসালো সিয়াম। অমনেই ঝড়ের বেগে উত্তর দিয়ে বলল, মাহাতিম আসলে বিজনেসম্যান, ওর বাবার ব্যবসা দেখে, আঙ্কেলের বড় ব্যবসা তো, তাই সেগুলো মাহাতিমকে দেখাশোনা করতে হয়। সিয়ামের কথা শুনে মাহাতিম তৎক্ষণাৎ জব্বত বলে গেল। নীতি চোয়াল ঝুলিয়ে অবাক হয়ে গেল। প্রীতি আমের আচারে কামড় দিয়ে থেমে গেল। সৌভিক মুখ ঘুরিয়ে সিয়ামের দিকে তাকালেও তৌফি বিষমের মতো চাহিয়ে তেঁতুলের চাটনি ঝুলে গেছে তার মুখেই। সাবির মিটমিট করে হাসছে। মাহাদি সিওসি খেলা বাদ দিয়ে সবার মতো আহম্মক মার্কা চেহারা নিয়ে একে একে দেখতে লাগলো সবাইকে। সবার চেহারা যখন অপ্রস্তুত হয়ে উঠলো, তখন সিয়াম সবার দিকে দৃষ্টি দিয়ে চাপা কৌতূহলে বলল, গাইস, তোমরা আমাকে সেলিব্রিটি নজরে দেখছো কেন? আমি এখনো সেলিব্রিটি হইনি। সিয়ামের কথা শুনে মাহাতিম তৎক্ষণাৎ পা থেকে স্যান্ডেল খুললো। ওর দৃশ্য দেখে সিয়াম তোতলানো সুরে বলল, দোস্ত, তুই স্যান্ডেল খুলিস কেন? আমি তো মিথ্যা কথা বলিনি। আরে ভাই, পায়ের জুতা পায়ে রাখ, আমারে মারিস না। মাহাতিম রে, ওই সৌভিক, আলা ধরস না কেন? সিয়াম ভয়ার্থক অবস্থা দেখে সবাই হো হো করে হেসে দিল। সবাই যখন তীব্র হাসিতে লুটোপুটি খাচ্ছে, তখন তৌফু হাসির ছলে সিয়ামের কানের কাছে এসে বলে, তুই মিথ্যা বললি কেন বেটা? ওর হাতে কষানো থাপ্পড় খাওয়ার জায়গা যাচ্ছে নাকি? সিয়াম খিসমিস করে দাঁত চিবিয়ে নিচু স্বরে বলল, পোল্ট্রি মুরগি যদি জানে মাহাতিম ময়না কি করে, তাহলে আর বিয়ে খাওয়ার স্বপ্ন দেখা লাগবো না চান্দু। তৌফু হঠাৎ হাসি থামে প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে ওর চাপের সাথে বিয়ের সম্পর্ক কেমনে কি হইল? সিয়ামের গলার স্বর আরো নিচু করে সতর্কতার সঙ্গে বলল, পোল্ট্রি মুরগি এমনি ওরে শিয়াল ভাইবা ভয় পায়, আর যদি শুনে মিয়াচার একটা বাঘ, তাহলে বাপু ওর কপালে এটা বিয়া হইব না, এটা মনে রাখো। সিয়াম ও তৌফু সবর অগোচরে চোরের মতো গোপন আলাপ করছে। এদিকে সবাই আচার খাওয়া নিয়ে মাহাতিমকে নিয়ে ঘুরে হাসি হাসি করছে। শুধু মেহনুর ঘাসের দিকে দৃষ্টি করে অসহায়ের মতো কচি পাতা খুঁড়তে লাগছে। হাসির মধ্যে তৌফু সিয়ামের কথা এক চুলও শোনা যাচ্ছে না। তৌফু সিয়ামের মিথ্যা বলার মর্মটা অনেকক্ষণ আগে বুঝে গেছে। অন্য মানুষকে ভঙ্গিতে ঘাসের দিকে দৃষ্টি রেখে হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল,
সেই অন্যমনস্ক ভঙ্গিতেই কণ্ঠ নামিয়ে বলল, তাহলে মাহাতিমের পরিচয় গোপন রাখা লাগবো, রাইট? কিন্তু মার্জা আন্টি কি ওর জব নিয়ে কথা উঠাবে না ভাবছিস? যদি আন্টি মেহনুরের মাকে সব বলে দেয় তাহলে মেহনুর জানতে 2 সেকেন্ডও লাগবে না। সিয়াম সাথে সাথে তৌফার মাথায় গাঁটটি মেরে কর্কশ করে বলল, পজিটিভ ভাবতে পারোস না বাল? আন্টি যদি বইরাই থাকে তাহলে এমন অবস্থা করা লাগতো না যেন মেহনুর জানতে না পারে। ওদের দুইজনের মধ্যে ফুসুর ফুসুর চলতে মাহাতি একবারেও যেন মেহনুরের মুখে দেখতে পেল না। মেহনুর ভুলেও কেউ পিছু ফেরে মাহাতিমের দিকে তাকালো না। এক সূক্ষ্ম অবহেলা দেখে মাহাতিম রুক্ষ মেজাজে বাড়ির দিকে চলে যেতে লাগলো। সবাই আবারও গোল আকারে বসে আড্ডা জমিয়ে দিল। মেহনুর বাম দৃষ্টি ফেলে সতর্কতার সাথে মাহাতিমের যাওয়াটা এমনভাবে দেখে নিল যেন কেউ বুঝতে না পারে। সেই দৃষ্টির মধ্যে ছিল কিছুটা ভয়, কিছুটা অবহেলা, কিছুটা সংকোচ আর কিছুটা উৎকণ্ঠা। বারবার এই লোকটা এমন কায়দায় হাজির হয় সেটা আগে থেকে বলা যায় না। চলে কিন্তু মনের মধ্যে কোথাও যেন শূন্যতা এসে ভর করে। সেই শূন্যতা যেন হাড়ে হাড়ে টের পাইয়ে দেয় তাকে আগলে রাখো, আগলে দেখে থাকো। দেখার জন্য কোনো বিধিনিষেধ নেই মেহনুর, ছোট্ট মানে তাকেই দেখো। শুনশান রাত, বাইরে গুগুর ডাক শোনা যাচ্ছে। ভারীর আকাশ গভীর নিদ্রায় তলিয়ে গেছে। কেউ জেগে নেই, কেউ মন নিশি প্রহরে আকাশটা চাঁদশূন্য হয়ে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। কোথাও আলো নেই। গ্রামের আনাচে কানাচে এমন সময় পানিতে তেষ্টার চোখ খুলল মাহাতিম। শয্যা ত্যাগ করে ভারী বিরক্ত হলো সে। পানির জন্য গলাটা মারাত্মক শুকিয়ে গেছে। নিরুপায় হয়ে বিছানা থেকে পানির জন্য নামতে হয়েছে। আজ ভুলবশত এ ঘরে পানি দিয়ে যায়নি, যার বদৌলতে এমন উটকো সময়ে ঘুম ঘুম চোখে মাহাতিমের উঠতে হয়েছে। দরজায় ছিটকিনি খুলে চোখ ডলতে ডলতে মাহাতিম বারান্দা পেরিয়ে যাচ্ছে। অন্য হাতে মোবাইলের ফ্ল্যাশটি জ্বালিয়ে আলো ধরে রেখেছে। সিঁড়ি দিয়ে নেমে আঙিনায় পৌঁছে আচমকা অদ্ভুত একটা শব্দ কানে এলো। শব্দটা স্পষ্ট শোনার জন্য মাহাতিম চোখ পিটপিট করে চারপাশে তাকাতে লাগলো। কিন্তু শব্দটা কোথা থেকে আসছে সেটা বুঝতে পারছে না। একটু সময় নিচ্ছে মাহাতিম। চাপা কান্নার জন্য কান্নাকাটি শব্দ আসছে। মনে হচ্ছে কেউ অত্যাধিক অত্যাচার মুখে চাপা দিয়ে রেখেছে। মুহূর্তেই চোখের মধ্যে মাহাতিমের অবস্থাটা কৌতূহলে অবচ্ছন্ন হলো। মোল্লাবাড়িতে এমন একটা চাপা কান্নার আওয়াজ শোনাটা একটু দুর্ভোগ। ভৌতিক বিষয় যদিও হয়ে থাকে তাহলে মাহাতিম আজ হাতে নাতে তা দেখে ছাড়বে। চুপ করে ফোনের লাইটটা বন্ধ করে ফেললো মাহাতিম। পানি খাওয়ার উৎকণ্ঠা ভুলে সহসা কান্নার আওয়াজ নিয়ে অ্যানালাইসিস করতে শুরু করলো সে। ক্ষণিকের মধ্যে পরিষ্কার করলো বাড়ির সদর দরজা খোলা রয়েছে আর সেই শব্দটা এক নাগারে বাইরে থেকে আসছে। মাহাতিম শক্ত ভঙ্গিতে ঠোঁট ভিজে দরজার দিকে এগোতে লাগলো। যতই এগোতে লাগছে ততই মেয়েলি কান্না জোরে রূপ নিতে শুরু করছে। দরজার দুধার বাইরে পা ফেললো মাহাতিম। অন্ধকার পরিবেশ, ডানে বামে সজাগ দৃষ্টিতে চোখ বুলালো। চোখের দৃষ্টি যখন অন্ধকারের মাঝে শুয়ে গেল ঠিক তখন দূরে থেকে পুকুরের পাড়ে দৃষ্টি পড়ল। পা যেন থমকে গেল ওর। সুপারি গাছের সাথে হেলান দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। ওইটুকু অবধ আবছা অন্ধকার দেখে মাহাতিম আবারও চটপট ভঙ্গিতে বাম হাতে চোখ বুলিয়ে পেটানোর জন্য কাঙ্ক্ষিত একটা জিনিস খুঁজলো। ঠিক ওই সময় দরজা থেকে 4 ফুটের একটা বাঁশ পেল। সে হাতে বলায় আঁকড়ে ধরলো মাহাতিম। চোখ তুলে সেদিকে তাকিয়ে হতভাগ্য হয়ে গেল। একটু আগে ওইখানে কাউকে দেখছিল ও, অথচ এখন সেখানে কেউ নেই। এটা কিভাবে সম্ভব? মাহাতিম হন্যে হয়ে চারপাশ খুঁজতে লাগলো, কিন্তু ব্যর্থ হয়ে শেষমেশ বাসটা ফেলে বাড়ির ভিতরে ঢুকে আরেকবার আশ্চর্য হলো। সৌভিক কেমন চোরের মতো উত্তর দিকের সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। অন্যদিকে সাবা দক্ষিণ দিকের সিঁড়ি বেয়ে কান্না সুরে দ্রুত গতিতে উপরে উঠছে। সৌভিকের ডান দিকে গিয়ে আর কণ্ঠ উঠালো না মাহাতিমের। রান্নার দিকে আর নজরে দৃষ্টি পড়তে সেখানে মেহনুরকে দেখতে পেল মাহাতিম। মেহনুর এক হাতে হারিকেন ধরে অন্য হাতে চায়ের পানিতে চামচ নাড়ছে। জগতের সব অন্ধকার ঘুটঘুটে অন্ধকার, শুধু হারিকেনের আলোতে একটু উজ্জ্বল চেহারায় যেন আকর্ষিত হচ্ছে। চুম্বকের মতো কঠিনভাবে সেদিকে টানতে লাগলো। দৃষ্টি শান্ত এবং স্থির। মাহাতিম অন্য ভুবন পাদচারণার জন্য ধীর পায়ে রান্নাঘরে এগিয়ে যাচ্ছে। যখন রান্নাঘরের নিকটে এসে পাদচারণা থামলো তখন মেহনুর মায়াপূর্ণ বড় বড় চোখ দৃষ্টিতে মাহাতিমের দিকে পড়লো। বুকটা ছ্যাদ করে উঠল মাহাতিমের। ওই শান্ত দৃষ্টিতে বিহুষ্কবল বালিকার পূর্ণ দৃষ্টিতে হকচকিয়ে ওর দিকে তাকিয়ে আছে। চুলগুলো খোলা। মেহনুর
সেগুলো হাঁটুর কাছে এসে জমেছে। মাহাতিম দৃষ্টি তুলে আপাতমস্তক তাকিয়ে দেখলো ওর হালকা বেগুনি রঙের শাড়ি পরেছে, কালো ব্লাউজে হাতা দুটো কোনোই পর্যন্ত কবজি একটু আগে এসে ঢেকেছে। মাহাতিম মাথা থেকে পা অবধি নির্বিকারে চোখ বুলালো, বাঁকা হেসে রান্নাঘরের ভেতরে পা ঢুকালো। মেহনুরের অবস্থা তখন পুরোই কাহিল। দিন শেষে আবার অপ্রত্যাশিতভাবে এই লোকটার সাথে দেখা হয়ে গেল। রাতে উপন্যাসের বই পড়ার সময় চা খাওয়ার অভ্যাস আছে মেহনুরের, তাই নিয়ম মোতাবেক আজও সে চা বানাতে এসেছে। কিন্তু মাহাতিমের এমন আগমন দেখে ভয়ে পালাতে ইচ্ছে করছে। মাহাতিম চুলার কাছে এসে দেখলো পাতিলে চা বানানো হচ্ছে। চায়ের দিকে দৃষ্টি রেখে শান্ত সুরে বলল মাহাতিম, 1 কাপ চা দেওয়া যাবে? টেস্ট করতাম আর কি। শীতল পরশ পাওয়ার মতো শিউরে উঠল মেহনুর। তদ্বিদ ফিরে পেল, আমতা আমতা করে বলল, চা সত্যি খাবেন? মাহাতিম স্বর গলায় বলল, হ্যাঁ সত্যিই খেতে চাচ্ছি। মেহনুর যে ভয় পাচ্ছে এটা ওর হাতের দিকে তাকিয়ে বুঝতে পারলো মাহাতিম। হাতের প্রতিটা আঙ্গুল ভয়ঙ্করভাবে কাঁপছে। মাহাতিম একবার ওর মুখের দিকে তাকাচ্ছে, আরেকবার ওর হাতের দিকে তাকাচ্ছে সে। মেহনুর কম্পমান হাতে মাহাতিমের দিকে 1 কাপ চা এগিয়ে দিল। মাহাতিম চায়ের কাপের চামচে নেড়ে চামচটা চুলার পাশে রেখে দিল। কাপের হ্যান্ডেল তর্জনী আঙ্গুলে পেঁচিয়ে ছোট একটা ফু দিয়ে চুমুক দিয়ে খেল। খেয়েই মূর্খই অবস্থা বিমূর্ত হয়ে কুঁচকে আসে, সাথে সাথে মেহনুরের হাতে ধরিয়ে দিল। বিরক্তির সাথে বলল, কি চা বানাও এটা? সামান্য চাও তো তুমি বানাতে পারছো না। ছি, খেয়ে দেখো কেমন ফালতু চা বানিয়েছ। এই প্রথম খারাপ মন্তব্য পেল চায়ের জন্য মেহনুর। চায়ের মধ্যে কি গলদ করেছে সেটা তাড়াতাড়ি বোঝার জন্য 1 চুমুক দিয়ে খেয়ে দেখলো মেহনুর, কিন্তু গলদের কিছুই যখন ধরতে পারলো না তখন মাহাতিমের দিকে উজবুকের মত দৃষ্টি ফেলে তাকালো। কিছু বলার জন্য ঠোঁট খুলবে তার আগেই মাহাতিম ওর হাত থেকে চায়ের কাপটা নিয়ে নিল। মেহনুর এমন উদ্ভট কারবার দেখে চায়ের কপালে কুঁচকে তাকিয়েছে। বাম পকেটে হাত ঢুকিয়ে চায়ের কাপে ফু দিল মাহাতিম। চোখ বন্ধ করে চায়ের কাপ শান্ত ভঙ্গিতে চুমুক দিল। এদিকে মাহানুর যে বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে সেটাকে বিন্দুমাত্র নজর দিল না সে। চুমুক শেষে মাহাতিম চলে যাওয়ার জন্য পা বাড়ালো। হঠাৎ পা থামে মেহনুরের দিকে ঘুরলো। বাঁ পকেট থেকে হাত বের করে কাপের দিকে চুমুক দিয়েছে। সেদিকটায় আঙুলটিকে মেরে বাঁকা হেসে যেন ইশারা করলো। মাহাতিমের যাওয়ার দিকে তাকিয়ে থাকে মেহনুর। আচ্ছা, লোকটা চায়ের কাপে টোকা মেরে কি ইশারা করলো? তাও আবার চুমুকের জায়গায় ইশারা করলো। এটার মানে কি হতে পারে?